আগের ভিডিওতে আমরা লম্ব বৃত্তাকার চোঙের 1 থেকে 12 নম্বর অঙ্কগুলো করেছি। এখন আমরা করব পরের 13 থেকে 18 নম্বর অঙ্কগুলো। আচ্ছা, 13 নম্বর অঙ্কে বলেছে দুমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাইপের বহির ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসেবে খরচা হলে সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত টাকা খরচা হবে? তাহলে আমার কি কি দেওয়া আছে? 1 নম্বর দেওয়া আছে বহির্ব্যাস 30 সেমি, 30 সেমি, তাহলে বহির ব্যাসার্ধ হবে তাহলে কত? 15 সেন্টিমিটার। গোটা অঙ্কটা আমাদের করতে হবে, যেহেতু টাকার হিসাবটা বর্গ ডেসিমিটারে আছে, তাহলে গোটা অঙ্কটা আমাদের ডেসিমিটারে করতে হবে। তাই 15 সেন্টিমিটারকে আমরা লিখব 15/10 ডেসিমিটার। ঠিক আছে? এরপরে 2 নম্বর বলেছে অন্তর্ব্যাস। অন্তর্ব্যাস বলেছে 26 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ হবে 26/2 মানে হচ্ছে 13 সেন্টিমিটার, মানে হচ্ছে 13/10 ডেসিমিটার। তারপরে বলেছে পাইপটির উচ্চতা। উচ্চতা মানে এইচ, উচ্চতা বলেছে 14.7 মিটার। ডেসিমিটারে 10 দিয়ে গুণ করতে হয় মিটার থেকে ডেসিমিটারে, তাহলে হবে 147 ডেসিমিটার। তাহলে এখানে এইচ পেয়ে গেলাম। অন্তর্ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, আর বহির ব্যাসার্ধকে আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা বড় হাতের আর মানে পাচ্ছি বহির ব্যাসার্ধ হচ্ছে 15/10, অন্তর্ব্যাসার্ধ ছোট হাতের আর হচ্ছে 13/10, আর উচ্চতা হচ্ছে 147 ডেসিমিটার। হয়ে গেল। এরপরে আমাকে অঙ্কটা বলেছে প্রতি বর্গ ডেসিমিটার আলকাতরা প্রলেপ দিতে হবে। আলকাতরার প্রলেপ দেওয়া মানে হচ্ছে আলকাতরা রং করা, এই সমস্ত বিষয়গুলো বোঝায় সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলে আলকাতরার রং পড়বে, তাহলে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। সেই ক্ষেত্রফলটা আগে বের করি। তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল হয় তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 2π বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইন্টু এইচ। এটা হচ্ছে বাইরের বক্রতলগুলির ক্ষেত্রফল যোগ 2π ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা হচ্ছে দুটি সমতল যে বৃত্তাকার অংশ আছে তার। তাহলে এই যদি আমার লম্ব বৃত্তাকার পাইপটি হয়, তাহলে এর ভেতরে আরেকটি তল আছে। বাইরের এই বক্রতল দুটো হচ্ছে এই দুটো, আর উপরে এবং নিচে যে দুটি তল আছে সেই তলগুলো বোঝাচ্ছে এই। তারপরে এখানে আমরা সূত্রে যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 2π মানে 22/7, আর ক্যাপিটাল আর মানে হচ্ছে 15/10, স্মল আর মানে হচ্ছে 13/10,
h মানে হচ্ছে 147 যোগ 2 পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 15/10 এর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল স্কোয়ার মাইনাস স্মল আর মানে হচ্ছে 13/10 এর স্কোয়ার, এটার সাথে গুণ আছে, তাহলে এখানে একটা ব্র্যাকেট হবে। এই কাজটা যদি আমরা করি, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল বেরোলো, সূত্রে বসিয়ে দিলাম। এই কাজটা যদি আমরা করি তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবার সমগ্রতলের ক্ষেত্রফল আমার আসবে, এখান থেকে গোটাটা যদি আমরা করি তাহলে আমাদের উত্তর আসবে 2590.72 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, তাহলে উত্তর আসলো 2590.72 বর্গ ডেসিমিটার। তাহলে এবার আমাকে বলেছে 1 বর্গ ডেসিমিটার আলকাতরা দিতে খরচ হয় 2.25 টাকা। তাহলে যদি আমরা এবার করি 1 বর্গ ডেসিমিতে আলকাতরা দিতে খরচ হয় 2.25 টাকা। ঠিক আছে, তাহলে আমার কত বর্গ ডেসিমিটার এসছে? 2590.72 বর্গ ডেসিমিটারে খরচ হবে। তাহলে 2.25 গুণ 2590.72, এটা করলেই অঙ্ক হয়ে যাবে, এত কি টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমার কত উত্তর আসছে সেটা আমরা পেয়ে যাব। আশা করি এটা হয়ে যাবে, যা আসবে সেটাতে উত্তর আসবে টাকা। তাহলে অঙ্কটা আরেকবার বলে দিই। বহির্ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার। অঙ্কটাতে আমাকে বলেছে প্রতি বর্গ ডেসিমিটার, তাহলে গোটা অঙ্কটা আমাকে ডেসিমিটারে করতে হবে। তাহলে বহির্ব্যাস 30 সেন্টিমিটার বলেছে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার মানে হচ্ছে 10 দিয়ে ভাগ, তাহলে বহির ব্যাসার্ধ কত হবে? ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ মানে 30-এর অর্ধেক 15 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ হচ্ছে 15/10 ডেসিমিটার, অন্তর্ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ হবে 26/2 মানে 13 সেন্টিমিটার, মানে ডেসিমিটারে করতে গেলে 13/10 ডেসিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার উচ্চতা বলেছে 14.7 মিটার, মানে 147 ডেসিমিটার। এরপরে আমাকে বলেছে যে আলকাতরা দিয়ে সমগ্র তলে রং করা হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই আর প্লাস আর ইন্টু এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা হচ্ছে বক্রতল দুটির ক্ষেত্রফল, এটা হচ্ছে উপরে নিচে সমতলগুলির ক্ষেত্রফল। এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 2590.72 বর্গ ডেসিমিটার। আমরা জানি প্রশ্নে বলে দিয়েছে 1 বর্গ ডেসিমিটার আলকাতরা দিতে খরচ হয় 2.25 টাকা। তাহলে 2590.72 ডেসিমিটার আলকাতরা দিতে খরচ হবে 2.25 গুণ 2590.72 টাকা। এটা গুণ করে যা আসবে সেটাই উত্তর। আশা করি বোঝা গেছে অঙ্কটা। উত্তর আসবে 5829.12 টাকা। এরপরে নেক্সট অঙ্কে যাওয়া যাক, 14 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে 14 নম্বর অঙ্কে বলেছে একটি দুমুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। একটি দুমুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁকা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দুমুখ খোলা বলেছে, এই জায়গাটা মাথায় রাখতে, একটি দুই মুখ খোলা, আচ্ছা দুমুখ খোলা বলেছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে।
লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চুঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। চোঙটি 84.84 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। একটি দুমুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে আগে দেখে লিখে রাখি। উচ্চতা দেওয়া আছে কত? 2.8 মিটার। গোটা অঙ্কটা এখানেও ডেসিমিটারে করতে হবে, কারণ চোঙটির যে আয়তন দেওয়া আছে ঘন ডেসিমিটারে, তাহলে গোটা অঙ্কটা আমাকে ডেসিমিটারেই করতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার মানে 10 দিয়ে গুণ, তাহলে 28 ডেসিমিটার দাঁড়াবে উচ্চতা। তাহলে এইচ মানে উচ্চতা বেরোলো 28 ডেসিমিটার। এরপরে অন্তর্ব্যাস, তাহলে অন্তর্ব্যাস বলেছে আমাকে এখানে 4.6 ডেসিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ হবে এর অর্ধেক মানে 2.3 ডেসিমিটার। ঠিক আছে, অন্তর্ব্যাসার্ধ মানে ছোট হাতের আর, স্মল আর। আচ্ছা, তাহলে অন্তর্ব্যাস থেকে অন্তর্ব্যাসার্ধ বের করে নিলাম, উচ্চতা থেকে উচ্চতা বের করে নিলাম। এবার চোঙটির আয়তন দেওয়া আছে। ফাঁপা চোঙের আয়তন কি ছিল? ফাঁপা চোঙের আয়তন ছিল নিচের ক্ষেত্রফল কত হয় ফাঁপা চোঙের ক্ষেত্রে? মাঝখানে যেহেতু ফাঁপা থাকে, তাহলে নিচের ক্ষেত্রফল হয় পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা হয় ফাঁপা চোঙের নিচের ক্ষেত্রফল। একে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাবো? এটা আমরা আয়তন। এটা হবে ডেসিমিটার কিউব, মানে ঘন ডেসিমিটারে এসছে। ঠিক আছে, তারপরে আয়তনের মানটা এবার আমাকে প্রশ্ন মতে বলে দিয়েছে। প্রশ্ন মতে কি বলেছে? এই যে পাই ক্যাপিটাল আর মানে হচ্ছে জানি না, এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর বলতে অন্তর্ব্যাসার্ধ মানে 2.3 স্কোয়ার। আচ্ছা, এখানে বোঝার সুবিধার্থে একটা ব্র্যাকেট ইউজ করি। আচ্ছা, 2.3 স্কোয়ার ইন্টু উচ্চতা হবে 28 ডেসিমিটার ইকুয়ালস টু সমান সমান কত বলে দিয়েছে? 84.48। তাহলে এই গেল আমার সমীকরণ। পাই মানে পায়ের মানটা বসিয়ে দিতে পারতাম, যদিও পায়ের মান হবে 22/7। তাহলে ফাইনাল আমার দাঁড়াচ্ছে এখান থেকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে বাঁ সাইডে আর স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইকুয়ালস টু 84.48 ছিল। ওই পাশের 28 এ পাশে আসলে ভাগে চলে যাবে, আর ও পাশের পাইটা এ পাশে আসলে উল্টে যাবে। তার মানে নিচে হবে 22, উপরে হবে 7। তাহলে সাইড চেঞ্জ, ওগুলো পাই আর এইচ উপাশে গুণ ছিল, এপাশে এনে ভাগ করে দিলাম। তাহলে 28 উচ্চতা ভাগ হয়ে গেল এখানে, আর পায়ের মান হতো 22/7, এপাশে কি উল্টে গেল, ওই জন্য হয়ে গেল 7/22। ঠিক আছে, এখান থেকে যদি আমরা অঙ্কটা করে নিই তাহলে আর স্কোয়ার 2.3 স্কোয়ার করলে হবে 5.29। এখান থেকে এটা করে আসবে 0.96। ঠিক আছে, তারপরে যদি আমরা বাকি অঙ্কটা করি, আমার এখান থেকে আসছে আর স্কোয়ার সমান সমান 5.29 ওপাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 0.96, যা আসবে কত আসবে এখান থেকে 6.25 আসবে। তাহলে আর বের করতে গেলে আমাকে এটাকে রুট করে দিতে হবে, কারণ এখানে আর স্কোয়ার ছিল। তাই রুট করে দিলে 6.25 কে রুট করলে 2.5 ডেসিমিটার আসতেছে আমার বহির্ব্যাস। বহির্ব্যাস আসছে আমার 2.5 ডেসিমিটার।
এবার বহির ব্যাসার্ধ আসলো আমার 2.5 ডেসিমিটার। আর বহির ব্যাসার্ধ আমাকে এখানে বের করতে বলেছে বহির ব্যাস। তাহলে উত্তর বহির ব্যাস আসছে, তাহলে আর এর ডবল হবে বহির ব্যাস, তাহলে 2.5 ইন্টু 2 ডেসিমিটার। এখান থেকে আমরা করে পাচ্ছি 5 ডেসিমিটার। তাহলে চোঙটির বহির ব্যাসার্ধ 5 ডেসিমিটার। কি করলাম অঙ্কটাতে? দুমুখ খোলা বলেছে, তাহলে দুমুখ খোলা ফাঁপা চোঙ, তাহলে ফাঁপা বলতে মাঝখানের অংশ ফাঁকা আছে, জিনিসটা এরকম দেখতে। ঠিক আছে? আয়তন হতে গেলে এই পাশের ক্ষেত্রফলটার সাথে এই উচ্চতাকে গুণ করে দিতে হবে। সেখান থেকে সূত্রটা আমি প্রমাণ করা শিখিয়েছি। সূত্র প্রমাণের একটা ভিডিও আছে দেওয়া, সেখানে এই সূত্রগুলো বের করে দেওয়া আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? উচ্চতা দাঁড়ালো আমার 28 ডেসিমিটার, অন্তর ব্যাস 4.6 ডেসিমিটার, থেকে অন্তর ব্যাসার্ধ দাঁড়ালো আমার 2.3 ডেসিমিটার। আয়তন হয় পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে ক্যাপিটাল আর হচ্ছে বহির ব্যাসার্ধ, স্মল আর হচ্ছে অন্তর ব্যাসার্ধ। প্রশ্ন মতে এর মান দেওয়া আছে 84.48। এখান থেকে আমরা আর এর মান সলভ করে পেলাম 2.5 ডেসিমিটার। সেখান থেকে বহির ব্যাস পেলাম আমরা 2.5 কে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাবো, তাহলে 2.5 ইন্টু 2 5 ডেসিমিটার। তাহলে হয়ে গেল 14 নম্বর অঙ্কটা। এরপরে যাওয়া যাক নেক্সট অঙ্কে, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। তাহলে প্রবলেমটা আমার এরকম দাঁড়িয়েছে যে প্রথমে একটা ঘটনা বলেছে, তারপরে সে উচ্চতাটা যদি 6 গুণ বেশি হতো তাহলে একটা ঘটনা বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথম ক্ষেত্রে বলেছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতাকে আমরা লিখি এইচ দিয়ে, ব্যাসার্ধকে লিখি আমরা আর দিয়ে, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতা সমান সমান 2r। এখানে আমরা ব্যাসার্ধকে আর ধরে নিয়েছি, ঠিক আছে? ব্যাসার্ধ সমান সমান আর। আচ্ছা, তাহলে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে গেছে। সেখানে আয়তন কত হবে? তাহলে আয়তন হয় আমার সূত্র কি ছিল? আয়তন সূত্র ছিল পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ার এইচ ডেসিমিটার কিউব। সবকিছু ডেসিমিটারে করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে এখানে কত আছে? 2r, কারণ উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 2 পাই আর কিউব ডেসিমিটার কিউব। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে আমার আয়তন দাঁড়াচ্ছে কত? প্রথম ক্ষেত্রে আয়তন দাঁড়াচ্ছে 2 পাই আর কিউব ডেসিমিটার কিউব। ঠিক আছে? এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে চোঙটির উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হতো সেক্ষেত্রে কি হতো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? চোঙটির উচ্চতা বের করব ব্যাসার্ধের 6 গুণ করে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি উচ্চতা হয়েছে ব্যাসার্ধের 6 গুণ। ঠিক আছে? তাহলে আয়তন হবে, আয়তন v ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ হয়। তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 6r।
এখান থেকে গুণ করে পাচ্ছি 6πr³ ডেসিমিটার কিউব আয়তন। এবার বলেছে পরের আয়তনটা মানে দ্বিতীয়বার যে আয়তনটা বের করলাম তা প্রথমবারের আয়তনের তুলনায় 539 ঘন ডেসিমিটার বেশি হচ্ছে। তাহলে প্রশ্ন মতে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয়বার আয়তন হচ্ছে 6πr³ আর আগের বার ছিল 2πr³। এটার মান দেওয়া আছে 539, তাই তো? 6πr³ - 2πr³ = 539। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4πr³। 6πr³ থেকে 2πr³ বাদ দিলে 4πr³ = 539। এবার এখানে সবকিছুর মান বসিয়ে দিলে আমার দাঁড়াবে এইরকম ব্যাপারটা। পায়ের মান উপাশে নিয়ে গেলে দাঁড়াবে নিচে 22 উপরে 7 আর 4 এখানে গুণ আছে, ওখানে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে r³ এর মান দাঁড়াচ্ছে আমার এরকম। আচ্ছা, এখানে গন্ডগোল হয়ে গেছে, একটু ঠিক করে লিখে দিচ্ছি। আচ্ছা, 6 না একটু নিচে 6πr³ - 4πr³ = 2πr³ = 539। তাহলে এখানে 4πr³ = দাঁড়াচ্ছে 539। 6টা থেকে দুটো πr³ বাদ দিলে 4πr³, তাহলে r³ দাঁড়াচ্ছে সবকিছু পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 4টা ভাগ হয়ে গেল, পাই ভাগ মানে 22/7, উল্টো করে লিখলাম। তাহলে এখান থেকে আমরা r³ এর মান পাচ্ছি 49 × 7/4 × 2। তাহলে r এর মান পাবো আমরা, কিউব রুট করতে হবে। তাহলে r এর মানটা আমরা পাচ্ছি এখান থেকে r = cube root of 7 × 7 × 7, 49 কে 7 × 7 লেখা যায়। আর নিচে 4 গুণ 2 মানে 2 গুণ 2 গুণ 2। একটা 3টা 7-এর জন্য একটা 7 নিব, কিউব রুট যেহেতু। তাহলে এখান থেকে আমার r এর মান দেওয়া আছে 7/2। ঠিক আছে, এবার আমার তাহলে বহির ব্যাস কত দাঁড়াবে? ব্যাস বের করতে বলেছে না, আমাকে কি বের করতে বলেছে? উচ্চতা বের করতে বলেছে। তাহলে উচ্চতা বের করতে গেলে উচ্চতা শুরুতে কি বলেছিল? উচ্চতা বলেছিল ব্যাসার্ধের দ্বিগুণ বলেছিল ফার্স্টেই। তাহলে উচ্চতা ব্যাসার্ধ কত এসছে? 7/2। 7/2 থেকে গুণ করে দিলে আমরা পাচ্ছি 7 ডেসিমিটার। হয়ে গেল। তাহলে উচ্চতা আমরা পাচ্ছি 7 ডেসিমিটার। তাহলে অঙ্কটাতে কি কি করলাম? প্রথম ক্ষেত্রে বলেছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ। তাহলে দুই ক্ষেত্রে আমরা আয়তন বের করে নিলাম। আমাকে প্রশ্নে বলেছে আয়তন 6 গুণ হলে আয়তন 539 বেশি হয়। তাহলে বেশি মানে বিয়োগ। তাহলে পরের বারে আয়তনের চেয়ে আগের বারে আয়তন বিয়োগ করলে হবে 539। এখান থেকে আমরা r এর মান পেলাম 7/2। উচ্চতা হলো দ্বিগুণ r বলেছিল, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 × 7/2 7 ডেসিমিটার। এরপরের অঙ্কটি বলেছে 16 নম্বর অঙ্ক। একটি ফায়ার ব্রিগেডের কোনো একটি দলে কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য হয় 2.8 মিটার
এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচা হয়েছে? ট্যাঙ্কারে আর কত জল আছে? আচ্ছা, শুরুতে আগে আমরা বের করব আগুন নেভাতে কতটা জল খরচা হয়েছে। এবার এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মনে করি এই একটা পাইপ, ঠিক আছে? মিনিটে বলেছে, মিনিটে 420 মিটার বেগে বেরোয়। 420 মিটার বেগে, এই মানে মানেটা হচ্ছে মিনিটে এতটা জল বেরোচ্ছে 1 মিনিটে। তাহলে এই পাইপের যা আয়তন, সেই আয়তন 1 মিনিটে বেরোচ্ছে। এইভাবে আমরা ভাবতে পারি। মানে মিনিটে 420 মিটার বেরোচ্ছে, মানে 1 মিনিটে এই পাইপের মধ্যে যতটা জল আটে ততটা জল 1 মিনিটে বেরোচ্ছে। ঠিক আছে? এরকম 40 মিনিট সময় লেগেছে 3টে পাইপের। এরকম কটা পাইপ আছে? 3টে পাইপ আছে। 3টে পাইপের জল বেরোতে 40 মিনিট সময় লেগেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পাইপগুলির আমাদের কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তাহলে পাইপগুলির আমাকে আগে ব্যাসার্ধ বের করে নিতে হবে। পাইপের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার বলেছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার। ঠিক আছে? ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে বেরোচ্ছিল। তাহলে ব্যাসার্ধ দাঁড়াচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে? এবার 1 মিনিটে জল কতটা বেরোচ্ছে? 420 মিটার। 420 মিটার মানে গোটা অঙ্কটা আমাকে করতে হবে কিসে? কোন এককে করতে হবে? মিটার দেওয়া আছে, মিটার দেওয়া আছে, মিটারেই দেওয়া আছে। তাহলে গোটা অঙ্কটা আমরা মিটারেই করি। ঠিক আছে? মিটারে করব? আচ্ছা, ডেসিমিটারে করি। তাহলে উত্তরটা লিটারে বের করতে পারবো। ঠিক আছে? তাহলে যদি ডেসিমিটারে করার চেষ্টা করি, তাহলে মিটার, আচ্ছা মিটারে করব না ডেসিমিটার? একটাতে করলেই হলো। ঠিক আছে, ডেসিমিটারই করা যাক। তাহলে 420 মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে মিটারকে, তাহলে 4200 ডেসিমিটার। আর সেন্টিমিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/10 ডেসিমিটার। এখানে পাইপের ব্যাসার্ধ বেরোলো 1/10 ডেসিমিটার, আর 1 মিনিটে জল বেরোয় 4200 ডেসিমিটার। ঠিক আছে? তাহলে প্রতি মিনিটে পাইপের আয়তন কত দাঁড়াচ্ছে? আচ্ছা, একেবারে নির্গত জলের আয়তন করে দিই। নির্গত জলের আয়তন কত দাঁড়াচ্ছে? 3টে পাইপ আছে, শুরুতে 3 দিয়ে গুণ। পাইপ সংখ্যা 3টে, তাই জন্য 3 দিয়ে গুণ। আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? এটা হয় 1 মিনিটের। এরকম কত মিনিট ধরে চলছে? 40 মিনিট ধরে চলছে। তাহলে 40 দিয়ে আবার গুণ হবে। তাহলে দাঁড়াচ্ছে 3 গুণ পাই মানে 22/7 গুণ আর স্কোয়ার মানে 1/10 এর স্কোয়ার ইন্টু এইচ মানে বেরোলো 4200 ডেসিমিটার কিউব। বোঝা গেছে? 3 মানে 3টে পাইপ, 3টে পাইপ দিয়ে বেরোচ্ছে, তাহলে নির্গত টোটাল জল কত হবে? 3টি পাইপ দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ হবে। 1 মিনিটে বেরোচ্ছে কত? পাই আর স্কোয়ার এইচ। 1 মিনিটে বেরোয় পাই আর স্কোয়ার এইচ। 40 মিনিটে বেরোবে, তাহলে 40 দিয়ে গুণ। আর 3টে পাইপ যেহেতু, তাহলে 3 দিয়ে গুণ। ঠিক আছে? তাহলে এই দাঁড়ালো আমার আয়তন। এখান থেকে আয়তন বেরোচ্ছে 5,1,5,8,4,0 ডেসিমিটার কিউব বা লিটার। ডেসিমিটার কিউবকে আমরা কি বলতে পারি? লিটারও বলতে পারি। এই জল আমার বেরোচ্ছে 3টে পাইপ মিলিয়ে। এখানে যে বুঝতে পারিনি তার জন্য আরেকবার বলছি, যেহেতু 3টে পাইপ আছে ওই জন্য 3 দিয়ে গুণ হচ্ছে। 1 মিনিটে কতটা জল আয়তন বেরোয়? পাই আর স্কোয়ার এইচ। পাইপ চোঙাকৃতি, সেজন্য একই সূত্র, পাই আর স্কোয়ার এইচ।
আর 40 মিনিট ধরে যেহেতু চলছে তাই 40 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এই আয়তনের জল আমার বেরোচ্ছে কত? বেরোচ্ছে 15,840 ডেসিমিটার কিউব বা লিটার। ঠিক আছে, এবার আমাকে বলেছে এটা জলটা কোথা থেকে বেরোচ্ছে। আচ্ছা, এই জলটা কি করতে খরচ হয়েছে? আগুন নেভাতে খরচ হয়েছে। ট্যাঙ্ক পাইপ থেকে বেরিয়েছে, তাহলে আগুন নেভাতে জলের খরচ কতটা হয়েছে? এই এতটা পরিমাণ জলের খরচ হয়েছে। তাহলে আগুন নেভাতে জলের খরচ হয়েছে 15840 লিটার। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাকে বলেছে ট্যাঙ্কিটিতে কতটা জল বাকি আছে। তাহলে আমি আগে বের করব ট্যাঙ্কিটিতে কতটা জল আটে, সেখান থেকে বের করব ট্যাঙ্কিটিতে কতটা জল আরো বাকি থাকবে। তাহলে করা যাক। ট্যাঙ্কিটির ডাইমেনশন কি কি বলেছে? ট্যাঙ্কির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 2.8 মিটার এবং ট্যাঙ্কির দৈর্ঘ্য বলেছে 6 মিটার। তাহলে দ্বিতীয় পার্টটুকু করা যাক। তাহলে ট্যাঙ্কটির ব্যাস বলেছে 2.8 মিটার। তাহলে ব্যাসার্ধ হবে 2.8 মানে 1.4 মিটার মানে 14 ডেসিমিটার। ডেসিমিটারে করতেছি আমরা গোটা অঙ্কটা। ঠিক আছে, এবার ট্যাঙ্কটির উচ্চতা মানে দৈর্ঘ্য এখানে বলেছে কত যেন বললো, 6 মিটার। তাহলে উচ্চতা বলেছে 6 মিটার। ছয় মিটার মানে 6কে 10 দিয়ে গুণ করলে 60 ডেসিমিটার। তাহলে কি কি পেয়ে গেলাম আমরা? ট্যাঙ্কটির ব্যাসার্ধ মানে আর, উচ্চতা মানে এইচ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা আয়তন বের করে নিতে পারবো। ট্যাঙ্কটির আয়তন কত? ট্যাঙ্কটির আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 14 স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার, এইচ মানে হচ্ছে 60। এখান থেকে আমরা ট্যাঙ্কটির আয়তন পেয়ে যাব। এখানে গুণ করে যত আসবে তত। ট্যাঙ্কটির আয়তন বেরোবে 36,960। তাহলে ট্যাঙ্কটির আয়তন বেরোচ্ছে 36,960, 36,960 লিটার। ডেসিমিটার কিউব মানে লিটারে আসছে। এবার তাহলে অবশিষ্ট জল কত? 36,960 থেকে ট্যাঙ্কটিতে কতটা জল খরচ হয়েছে আগুন নেভাতে সেটা বাদ হবে। ট্যাঙ্কটিতে জল খরচ হয়েছে 15,840। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব 15,840, এটা লিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0,281,2 21120 লিটার হয়ে গেল। 21120 লিটার। তাহলে ট্যাঙ্কটিতে অবশিষ্ট জল কত আছে? ট্যাঙ্কটিতে মোট কতটা জল আটে? 36,960 থেকে 15,840 লিটার বাদ দিলে পাচ্ছি 21,120 লিটার জল ট্যাঙ্কিতে অবশিষ্ট আছে। তাহলে পাইপ থেকে কতটা জল নির্গত হয়েছে সেটা বের করলাম।
পাইপ থেকে কতটা জল নির্গত হয়েছে সেখান থেকে আমরা বের করলাম আগুন নেভাতে খরচ হয়েছে কত, সেখান থেকে ট্যাঙ্কিটির ব্যাস থেকে ট্যাঙ্কিটির আয়তন বের করে নিলাম, তারপরে অবশিষ্ট জল আছে কি ট্যাঙ্কিটি থেকে যতটা জল বেরিয়ে গেছে, তাহলে একটা ট্যাঙ্কি থেকে ট্যাঙ্কিটিতে জল আটে হচ্ছে 960 36,960 36960। এখান থেকে তিনটি পাইপ বেরিয়েছে, তিনটি পাইপ থেকে জল বেরিয়েছে কত 15,840 লিটার। তাহলে বাদ দিলে আমরা পেয়ে যাব কতটা জল অবশিষ্ট আছে 21,120 লিটার। ঠিক আছে, হয়ে গেল তাহলে এটা 16 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপরে হচ্ছে 17 নম্বর অঙ্ক। 7.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেন্টিমিটার পুরু বালির সিমেন্টের প্লাস্টার করতে হবে। যদি পিলারটি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে পিলারের ক্ষেত্রে। এবার শুরুতে আমরা পিলারের কাছে কতটা মশলা লাগবে এটা আমরা বের করে নিই। তাহলে 17 নম্বর অঙ্কটা বলেছে 17 নম্বর অঙ্কটা বলেছে ব্যাস দেওয়া আছে কত 17.5 সেমি। তাহলে ব্যাস থেকে আমরা এখান থেকে আমরা ডেসিমিটারে করে নিচ্ছি 1.75 ডেসিমিটার, কারণ 10 দিয়ে ভাগ হবে। এটা গেল আমার ব্যাস। তাহলে ব্যাসার্ধ আর কত বেরোচ্ছে, ব্যাসার্ধ বেরোচ্ছে একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দাঁড়াচ্ছে আমার 175 নিচে 2, আর যেহেতু 2 ঘর পর দশমিক ছিল নিচে দুটো শূন্য। এই গেল আমার পিলারের ব্যাসার্ধ। পিলারের উচ্চতা কত বলেছে 3 মিটার লম্বা, তাহলে উচ্চতা হবে 3 মিটার মানে 30 ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে গুণ, সেন্টিমিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে ভাগ, তাহলে 30 ডেসিমিটার হলো। তাহলে আয়তন দাঁড়াচ্ছে, আচ্ছা পিলার কটা আছে, পিলার আছে 4টা, তাহলে শুরুতেই আগে 4 দিয়ে গুণ করে দেবো 4টি পিলার। প্রত্যেকটির আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার বলতে 175/200 ডেসিমিটারে, যেহেতু এর স্কোয়ার ইন্টু এইচ মানে 30। ঠিক আছে, এই গেল 4টি পিলারের আয়তন। আচ্ছা এখানে তো আমাকে মনে হয় আয়তনটা বের করতে বলেনি, আমাকে বলেছে প্রতিটি পিলার এত হলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। ঢালাই পিলারের চারপাশে বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। আচ্ছা প্লাস্টারের কথা বলেছে, আমাকে আয়তনটা তাহলে লাগতো না। তাহলে আমরা করি, এটাকে ডিলিট করে দিচ্ছি। আমাকে মশলাটা বলেছে ঢালাই সিমেন্টের, তাহলে ঢালাই সিমেন্টের না, আমাকে বলেছে প্লাস্টারের সিমেন্টের মশলা। তাহলে অঙ্কটা আমার দাঁড়াচ্ছে এই আমার পিলার, পিলারের চারপাশে প্লাস্টার হবে, তাই তো? হ্যাঁ, তাহলে উপর থেকে দেখলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই হলো আমার পিলারটাও গোল, এইখানে এটা ঢালাই ছিল আর এখানে এটা মশলা পড়বে বাইরে এইখানে। তাহলে এই জিনিসটা এরকম করে থাকবে বক্রতলটা, বক্রতল বরাবর। তাহলে এইটুকু অংশের আয়তনটা বরাবরই তো আমার প্লাস্টারটা পড়ছে, তাই তো? বাইরে ভিতরে পিলারটুকু তো বাদ গেছে ঢালাই পিলার হয়ে, বাইরে প্লাস্টার কতটুকু অংশে পড়ছে, যতটুকু অংশ
এই ফাঁপা চোঙটার ক্ষেত্রে আমরা যেরকম করে করতাম, তাহলে ভিতরে পিলার কতটুকু ছিল, পাই আর স্কোয়ার এইচ পিলার ছিল ভিতরে, আর বাইরে প্লাস্টার সহ কতটা হয়েছে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, ক্যাপিটাল বলতে গোটাটা। তাহলে এখান সেন্টার থেকে বাইরে অবধি যতটা প্লাস্টার গেছে ততটা ব্যাসার্ধকে বললাম আমরা বহির ব্যাসার্ধ, আর ভেতরে পিলার পর্যন্ত যতটুকু ব্যাসার্ধ গেছে তাকে বললাম আমরা অন্তর ব্যাসার্ধ। তাহলে বহির ব্যাসার্ধ হচ্ছে এইটা, তাহলে বহির গোটাটা আয়তন হচ্ছে এটা থেকে যদি আমরা ভিতরে পিলারের আয়তনটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, শুধু প্লাস্টারটা পেয়ে যাব, প্লাস্টারটা থেকে বাইরের দিকে। তাহলে ভিতরের টুকু হচ্ছে আমার আর এখান থেকে বাইরের প্লাস্টার অবধি হচ্ছে আমার ক্যাপিটাল আর। তাহলে বাইরের টুকু থেকে ভেতরের টুকু বাদ দিলে আমরা শুধু প্লাস্টারের টুকু পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র এখানে, ঠিক আছে। এবার এখানে কি কি লাগবে, এখানে লাগবে আমার বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ আর উচ্চতা লাগবে। তাহলে করা যাক। তাহলে এখানে আমার কি কি দাঁড়াচ্ছে, ভেতরের ব্যাসার্ধ দাঁড়াচ্ছে বলেছে আমার কত, 17.5 সেমি ব্যাস। তাহলে 17.5 ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তাহলে এইটা গেল সেন্টিমিটারে, দশমিক তুললাম, নিচে একটা শূন্য আসলো, ঠিক আছে। এটা আসলো সেন্টিমিটারে। একে যদি আমরা ডেসিমিটার করি তাহলে কি দাঁড়াবে, 175/200, আরো 10 দিয়ে ভাগ হয়। তাহলে এই গেল আমার বাইরের ব্যাসার্ধ। এটা লেখাটা উঠেনি নাকি, 175, এই গেল আমার বাইরের ব্যাসার্ধ। এবার উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে 3 মিটার। 3 মিটার মানে হচ্ছে 30 ডেসিমিটার। 3 মিটার মানে 30 ডেসিমিটার। এবার এবার আমাকে বলেছে চারপাশে 3.5 সেন্টিমিটার পুরু বালির সিমেন্টের প্লাস্টার করতে হবে। 3.5 সেন্টিমিটার পুরু। তাহলে এই যদি আমার পিলার হয়, তার উপরে 3.5 সেন্টিমিটার পুরু একটা প্লাস্টার হবে। তাহলে এইটুক কত হচ্ছে, 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বাইরের ব্যাসার্ধ কত হচ্ছে, এখান থেকে 3.5 সেন্টিমিটার যোগ হবে। তাহলে বাইরের ব্যাসার্ধ দাঁড়াচ্ছে, ভেতরের ব্যাসার্ধ কত, 175/200 ডেসিমিটার, ঠিক আছে। এর সাথে যোগ হবে আমার 3.5 সেন্টিমিটার, মানে 3.5/10, দশমিক তুলে আরেকটা শূন্য, ঠিক আছে। এই ডেসিমিটার, এইটা হচ্ছে আমার বাইরের ব্যাসার্ধ। এখান থেকে এটা যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে 175-এর নিচে 200 যোগ 3.5, দশমিক তুলে দিলাম, তাহলে নিচে আসলো 10, আর এটাকে ডেসিমিটার করে আর একটা শূন্য আসলো। তাহলে এই অবধি দাঁড়ালো আমার বহির ব্যাসার্ধ। এটা লসাগু করে যদি আমরা করি তাহলে এটা দাঁড়াবে আমার 49/40। এখান থেকে কত পাচ্ছি আমরা, 49/40 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আমরা বহির ব্যাসার্ধ পেলাম 49/40, অন্তর ব্যাসার্ধ পেয়েছি 175/200, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা সূত্র বসিয়ে দিই। এখানে পাই আর এইচ কমন যাবে, তাহলে আর স্কোয়ার মানে বাইরের আর স্কোয়ার মানে হচ্ছে 49/40 স্কোয়ার, মাইনাস ভেতরের আর স্কোয়ার মানে হচ্ছে 175/200, এটাকে কাটাকাটি করলে আসবে 7/8। তাহলে 7/8 এর স্কোয়ার, এই 175/200 কাটাকাটি করলে আসবে 7/8। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, পায়ের মান বসালে পাচ্ছি 22/7, এইচ এর মান হচ্ছে 30, আর এখান থেকে পাচ্ছি 49/40 এর স্কোয়ার মাইনাস
7/8 এর স্কোয়ার। ঠিক আছে, এই গোটাটা যদি আমরা করে নিই, তাহলে আমরা প্রত্যেকটা পিলারের আয়তন পেয়ে যাব। এবার আমার পিলার কটা আছে? পিলার আছে 4টা। তাহলে 4টা পিলারের আয়তন কত হবে? 4টা পিলারের ক্ষেত্রে হবে কত? 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 গুণ এই যে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এখান থেকে যা আসবে তাকে 4 দিয়ে গুণ করলে 4টি পিলারের ক্ষেত্রে মশলা পেয়ে যাব কতটা লাগছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4টি পিলারের ক্ষেত্রে যদি করি আমরা এটা পাবো 277.2 ডেসিমিটার কিউব। ঠিক আছে, তাহলে 4টি পিলারের ক্ষেত্রে আমরা পাবো 277.2 277.2 ডেসিমিটার কিউব। 4টি পিলারের ক্ষেত্রে এই হচ্ছে আমার মশলা দরকার। ঠিক আছে, বোঝা গেছে? প্রত্যেকটা পিলারের ক্ষেত্রে এখানে, তাহলে 4টি পিলারের ক্ষেত্রে ওকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উত্তর আসবে 277.2 ডেসিমিটার কিউব। আচ্ছা, এবার আমাকে বলেছে সেকেন্ড পার্ট, এটা ফার্স্ট পার্ট হয়ে গেল অঙ্কের। এবার সেকেন্ড পার্টে আমাকে বলেছে মশলা হবে 4:1 অনুপাতে, তাহলে কত ডেসিমিটার কিউব সিমেন্টের দরকার। তাহলে যদি আমাকে বলে 4:1 অনুপাতে মশলা মেশাতে, তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগার কত আসছে? সিমেন্টের আনুপাতিক ভাগার গত বছর ছিল আনুপাতিক ভাগার, দাঁড়াচ্ছে 4:1 অনুপাতে, তাহলে নিচে 4+1 আর সিমেন্ট থাকবে 1, তাহলে 1/5। বোঝা গেছে? 4:1 মানে 4:1, তাহলে অনুপাত দুটো পদ নিচে যোগ হয় আর সিমেন্টেরটা পরে এই যে 1টা, তাহলে 1/1 4+1, তাহলে 1/5। তাহলে এই হলো সিমেন্টের আনুপাতিক ভাগার। তাহলে সিমেন্ট লাগবে কত লাগতো? 277.2 লাগতো গোটা প্লাস্টারের মশলা, তার 1/5 অংশ লাগবে সিমেন্ট। সিমেন্টের আনুপাতিক ভাগার 1/5, তাহলে 277.2 গুণ 1/5, এখান থেকে আমরা পাবো 55.44 ডেসিমিটার কিউব। 55.44 ডেসিমিটার কিউব, এতটা আমার কি লাগবে? সিমেন্ট লাগবে। তাহলে আমরা কি করলাম? ভেতরের ব্যাসার্ধ তো বের করা সোজা, ভেতরের ব্যাস দিয়ে দিচ্ছে 17.5 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে ডেসিমিটারে করব, ব্যাসটাকে ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ করব, তাহলে ভেতরের ব্যাসার্ধ পেয়ে গেলাম 175/200, কাটাকাটি করে আসবে 7/8। তাহলে ভেতরের ব্যাসার্ধ আসলো 7/8। এবার উচ্চতা বলেছে 3 মিটার মানে 300 ডেসিমিটার। তারপরে বাইরের ব্যাসার্ধটা বের করা একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ বাইরের ব্যাসার্ধে বলেছে যে পিলারের উপর পড়বে প্লাস্টার, কত? 3.5 সেন্টিমিটার পুরুত্ব, তাহলে ব্যাসার্ধের সঙ্গে 3.5 সেন্টিমিটার যোগ করতে হবে। তাহলে 3.5 সেন্টিমিটার যোগ করলে আমরা পাচ্ছি 175/200 এসেছিল ভেতরের ব্যাসার্ধ, আর বাইরের ব্যাসার্ধ, বাইরের কতটুকু যোগ হচ্ছে? 3.5 সেন্টিমিটার, মানে ডেসিমিটারে করতে গেলে 3.5/10, এতটা যোগ করে আসছে আমার 49/40 ডেসিমিটার। এবার আয়তন কি হয়? আয়তন কার? শুধুমাত্র বাইরের প্লাস্টারটা। আমরা যদি পিলারটিকে বাদ দিয়ে ভাবি, কি বলছি? পিলারটিকে বাদ দিয়ে, তাহলে পিলারটিকে বাদ দিয়ে ভাবলে বাইরের প্লাস্টারটুকু একটা ফাঁপা চোঙের মতো হচ্ছে, তাই তো? একটা পিলারের বাইরের প্লাস্টারটুকু কি হবে? পিলারটা বাদ দিলে একটা ফাঁপা চোঙের মতো। তাহলে ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই R স্কোয়ার মাইনাস স্মল r স্কোয়ার ইন্টু এইচ। সেই সূত্রে বসিয়ে দিলাম, আমাদের প্লাস্টারের আয়তন বেরিয়ে গেল। 4টি পিলার যেহেতু আছে সেজন্য 4 দিয়ে গুণ হলো, 4টি পিলার আয়তন পেলাম আমরা 277.2 ডেসিমিটার কিউব। এবার সিমেন্টের আনুপাতিক ভাগার, সিমেন্ট আর বালি মেশানো হচ্ছে 4:1 অনুপাতে, তাহলে 4 ভাগ বালি হলে 1 ভাগ সিমেন্ট, তাহলে আনুপাতিক ভাগার সিমেন্টের দাঁড়াচ্ছে
সিমেন্টের অংশ হচ্ছে 1, তাহলে 1/4 যোগ 1, তাহলে দাঁড়াচ্ছে 1/5। এবার টোটাল কতটা মশলা লাগলো আমার প্লাস্টারের ক্ষেত্রে? 277.2 ডেসিমিটার কিউব। সেখানে 1/5 অংশ যদি সিমেন্ট হয়, তাহলে 277.2 গুণ 1/5 করে আমরা পাচ্ছি 55.44 ডেসিমিটার কিউব। আশা করি বোঝা গেছে। আজকের জন্য লাস্ট অঙ্ক হচ্ছে 18 নম্বর। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12, চোঙটির উচ্চতা 36। তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রে বলেছে কত? ব্যাস দেওয়া আছে, তাহলে আমাদের ব্যাসার্ধ কত আসবে? ব্যাসার্ধ আসবে 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 16/2 মানে 8 সেন্টিমিটার। অন্তর্ব্যাসার্ধ কত আসবে? 12কে 2 দিয়ে ভাগ করতে হবে, অন্তর্ব্যাস বলেছে 12, তাহলে 12/2 কত আসছে? 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেন্টিমিটার। এবার উচ্চতা বলেছে, এইচ বলেছে উচ্চতা 36 সেন্টিমিটার। তাহলে আমার আয়তন কত দাঁড়াচ্ছে? আচ্ছা, এটাকে গলিয়ে নিয়ে অন্য একটা গোলক বানাতে হবে। কোন একটা পদার্থ গলালে তাহলে সেই পদার্থের কি সেম থাকে? আয়তনটা সেম থাকে। মানে একটা জিনিস থেকে গলিয়ে অন্য একটা জিনিস বানাতে গেলে কেবলমাত্র তাদের আয়তনটা সেম থাকে সবসময়। ঠিক আছে, কারণ পদার্থটা বাইরে থেকে নতুন করে যোগও করা হবে না, বিয়োগও করা হবে না, যা আছে তাই গলিয়ে আবার অন্য একটা কিছু বানানো হবে। তার মানে আয়তনটা সেম থাকবে। আয়তনটা সেম থাকলে আগে আমাকে আয়তনটা বের করতে হবে। আয়তনটা বেরোচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ সেন্টিমিটার কিউব। এখান থেকে পায়ের মান হচ্ছে 22/7, ক্যাপিটাল আর মান হচ্ছে 8 এর স্কোয়ার, স্মল আর মান হচ্ছে 6 এর স্কোয়ার, এইচ মান হচ্ছে 36। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এর আয়তন পেয়ে গেলাম, তাই তো? আয়তন আসবে, যা আসবে দেখা যাবে। ঠিক আছে, তাহলে এই পেয়ে গেলাম আমরা আয়তন। এবার বলেছে যে এগুলো গলিয়ে নিয়ে অনেকগুলো ছোট নিরেট চোঙ তৈরি করা হবে। তাহলে নিরেট ছোট চোঙগুলির আয়তন কত আমাকে বের করতে হবে। তাহলে আচ্ছা, এখান থেকে লিখতে হবে। কোথায়? এখান থেকে। ছোট চোঙ এর আয়তন, ছোট চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ, নিরেট বলেছে যেহেতু তাহলে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। এবার ছোট চোঙগুলির ক্ষেত্রে ব্যাসার্ধ কত বলেছে? 2 সেন্টিমিটার ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ হবে কত? 2কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখান থেকে আয়তন পাচ্ছি আমরা 22/7 দাঁড়াচ্ছে আমার 22/7 গুণ আর মান হচ্ছে 2, ব্যাস বলেছে তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো ব্যাসার্ধ, ইন্টু উচ্চতা কত বলেছে? উচ্চতা বলেছে ছোটগুলোর 6 সেন্টিমিটার করে হবে, তাহলে 6 দিয়ে গুণ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ছোট চোঙ, ছোট চোঙ যেগুলো বানানো হবে তার আয়তন। এবার আমার কি হবে? ছোট চোঙ যতগুলো বানানো হবে সবগুলো টোটাল আয়তন আর বড় যে চোঙটা থেকে বানানো হয়েছে তার আয়তন কি হবে? সমান হবে। কারণ কোনো একটা পদার্থ গলিয়ে যদি অন্য কোনো পদার্থ তৈরি করা হয় সেক্ষেত্রে আয়তনটাই সেম থাকে। তাহলে প্রশ্ন মতে দাঁড়াচ্ছে আমার, আচ্ছা ধরি এক্সটি ছোট গোলক হবে, ছোট গোলক না সরি চোঙ হবে, ছোট চোঙ হবে। ঠিক আছে, এক্সটি ছোট চোঙ হবে, তাহলে এক্স গুণ ছোট চোঙগুলির আয়তন 22/7 গুণ
2/2 এর স্কোয়ার গুণ উচ্চতা 6 সমান সমান বড় চোঙটির আয়তন মানে কত ছিল 22/7 গুণ 8 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার গুণ উচ্চতা মানে 36। এখান থেকে কাটাকাটি করলে x এর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে x এর মান কত বেরোবে 168। তাহলে কতগুলো ছোট ছোট চোঙ তৈরি করা যাবে 168টা। কি কি করলাম, বড় যে চোঙটা ছিল সেই চোঙটার আয়তন বের করলাম, ওটা ফাঁপা চোঙ বলেছে তাহলে ফাঁপা চোঙের সূত্র দিয়ে ওর আয়তন বের করলাম। এবার ছোট চোঙগুলির যে সাইজ বলেছে সেই থেকে ছোট চোঙগুলির আয়তন বের করলাম। তাহলে ধরে নিলাম এক্সট্রা চোঙ তৈরি হবে, তাহলে এক একটা চোঙের আয়তন যা আছে তাকে এক্স দিয়ে গুণ করলে তাহলে ছোট চোঙগুলির আয়তন পাওয়া গেল। সেটা কি কিসের সাথে সমান হবে, আগের যে বড় ফাঁপা চোঙটা ছিল তার সাথে সমান হবে। তাহলে প্রশ্ন মতে এক্স গুণ ছোট চোঙগুলির আয়তন, প্রশ্ন মতে এক্স গুণ ছোট চোঙগুলির আয়তন সমান সমান বড় চোঙটার এই যে আয়তনটা। ঠিক আছে, এক্স গুণ ছোট চোঙগুলির আয়তন সমান সমান বড় চোঙের আয়তন। এখান থেকে করলে আমরা এক্স এর মান বেরিয়ে গেল কত 168। ঠিক আছে, তার মানে 168টা ছোট ছোট চোঙ তৈরি করা যাবে। আশা করি ভিডিও এই অবধি বোঝা গেছে। যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে জানাবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটা পজ করে সেই জায়গাটা আরেকবার দেখে নিবে, তাহলে হয়তো বুঝতে পারবে। তারপরে যদি কারো সমস্যা থাকে আমাকে জানাবে। এই অবধি আমরা করলাম 1 থেকে 18 নম্বর অঙ্কগুলো। এরপরের ভিডিওতে আমি পরের শর্ট কোশ্চেনের পার্টগুলো করাবো লম্ববৃত্তাকার চোঙের। তাহলে আশা করি লম্ববৃত্তাকার চোঙে আর কারো কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো আছে, মাঝখানে ক্যালকুলেশন গুলো নিজে করবে, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করতে পারো, অথবা আমাকে পার্সোনালি জানাতে পারো। আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আমি একটা পিডিএফ বানিয়ে সেই পিডিএফটা নিচে ডিসক্রিপশন বক্সে ছেড়ে দেব। সেখান থেকে যদি কারো সমস্যা থাকে অঙ্ক রিলেটেড সেই পিডিএফ দেখে করে নিতে পারবে। আর কারো কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করে জানতে পারো। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিতে পারো। আজকেরটা এখানেই শেষ করছি।